আচ্ছা, সবাই একটু জানাবেন যে লাইভে সাউন্ড ক্লিয়ার কিনা, একটু কমেন্ট কমেন্ট করে সবাই জানান সাউন্ড সবকিছু ক্লিয়ার কিনা। ইনসিয়া রহমান আপনি বলেছেন জি ক্লিয়ার। ফাইজা অর্থি জি ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। মাসনুন মুনিয়া আচ্ছা ক্লিয়ার আসছে, গ্রেট। চৈতি মাসফি আমাদের সাথে আছেন সানজিদুল ইসলাম শুভ, অনন্যা তালুকদার শশী, হোসাইনারা, দিয়ানা প্রত্যয় সরকার, সবাই এসে গিয়েছেন মোটামুটি। তাহলে আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? তো এই আমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটা। তো আমরা এখান থেকে টপিক গুলো আস্তে আস্তে করবো। তো আজকে আমাদের ওয়ার্কশপের টপিক গুলো হচ্ছে যে আমরা ড্রোনটা কেন চুজ করব, আর এদের মানে এই ড্রোন গুলো আমাদের রোবোটিক্স এর ক্ষেত্রে কেন এত গুরুত্বপূর্ণ, এবং তা দিয়ে আমরা কি সব কাজ করতে পারি। তারপর ড্রোন কিরকম কত ধরনের হয়ে থাকে এবং তাদের গুরুত্ব। তারপর এদের এসেনশিয়াল পার্টস আমরা যদি বানাতে চাই, তারপর আমাদের যে বেসিক ইকুইপমেন্টস গুলো দরকার পড়বে সেগুলো কিভাবে আমরা অ্যারেঞ্জ করবো এবং কাজ করবো, এটার মেকানিজম। আর আমাদের ফ্লাইং কোঅর্ডিনেশন কিভাবে কাজ করবে সেটা। তারপর আমরা অ্যাডভান্স ফ্লাইং এফপিভি সিস্টেম, জিপিএস, অটো পাইলট এবং একটা প্রজেক্ট তৈরি করার জন্য এবং আপনাদের স্টার্টিং হিসেবে যেসব গাইডেন্স দরকার সেগুলো আমরা দিব। ড্রোন নিয়ে প্রথমে যদি আমরা কথা বলতে চাই, ড্রোন হচ্ছে একটি আনম্যান্ড এরিয়াল ভেহিকল। ড্রোন আমরা বলতে গেলে ভেহিকেল অথবা যেগুলো আমরা আমাদের আকাশে উড়ে, আমরা মানুষরা অনেক আগেই উড়ার সক্ষমতা পেয়েছি, কিন্তু ড্রোন একটু এক্সেপশনাল, কারণ এটা আমাদের উইদাউট এনি পাইলট আমরা এট এ ডিস্টেন্স থেকে সেটাকে কন্ট্রোল করতে পারি। ড্রোন নিয়ে আপনারা সবাই অনেক জেনে থাকেন যে এটা কিভাবে কাজ করে, অথবা এটা নিয়ে অনেক প্রচারণা আপনারা দেখেছেন। তো এটার বেসিক যে ইন্ট্রোডাকশন সেটা নিয়ে আমি বেশি কথা বলবো না। ড্রোনের ডে বাই ডে এটার যে পারপাস এবং শেপ অথবা যে ডিজাইনিং সেটা অ্যাডভান্স হয়েছে, এবং ধীরে ধীরে আমরা আসলে আর অ্যাডভান্স রোবোটিক্সের দিকে গিয়েছি। ড্রোনের ডেফিনেশন এবং আমরা ইন্ট্রোডাকশন পেয়েছিলাম। ড্রোনের পারপাস নিয়ে আবার ডিসকাস করার মানে হয় না, আমরা বরাবর গঠনে আসি যেটা ইম্পর্টেন্ট হবে। তো ড্রোনের যে আমরা এসেনশিয়াল পার্টস গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আপনার এই জেনারেলি ড্রোনে যা যা দরকার পড়ে, এই যে প্রপেলার, ব্রাশলেস ডিসি মোটর, প্রপেলার শাফট, আপনাদের রেডিও ট্রান্সমিটার, ইএসসি ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার, ফ্লাইট কন্ট্রোলার, রেডিও রিসিভার। সো প্রথমে আমরা প্রপেলার নিয়ে কথা বলবো, যে প্রপেলার আসলে টু ব্লেড প্রপেলার গুলো দেখতে এমন হবে, এই যে দুই সাইডে দুটা। সো এই টু ব্লেড প্রপেলার গুলো জেনারেলি 5 ইঞ্চের বড় হলে ইউজ করা হয় প্রপেলার শাফটে। আর যদি 5 ইঞ্চ অথবা তার স্মল হয়, ছোট হয়, তাহলে সেখানে আমরা 3 ব্লেড, 4 ব্লেড, 5 ব্লেড এরকম ইউজ করে থাকি, যেটার একটা ক্লকওয়াইজ রোটেট করবে, যেমন এই প্রপটা ক্লকওয়াইজ রোটেট করবে, আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ অথবা কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করবে। সো ব্রাশলেস ডিসি মোটর নিয়ে আমরা কথা বলার সময়, এই যে ব্রাশলেস ডিসি মোটর এগুলো দেখতে অনেকটা। সো এগুলো আসলে নর্মালি ব্রাশড যে ডিসি মোটর আছে সেগুলো থেকে একটু ভিন্ন হয়। সো এটার আরপিএম ক্যালকুলেশনটা একটু ভিন্ন, যে কেভি রেটিং, এটার উপর একটা কেভি রেটিং লেখা থাকে। আমাদের স্লাইড প্রিভিউটা যদি বড় হতো আমরা আসলে দেখতে পারতাম, এখন ছোট হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি না, আমরা লেখাটা থেকে দেখিনি। এই এক্সাম্পলে যে আমরা 1400 কেভি, এটা যদি 11.1 ভোল্টের সাথে মাল্টিপ্লিকেশন হয় তাহলে প্রায় 15,000 মতো আরপিএম, হিউজ আরপিএম আমরা পেয়ে থাকি। সো এই আরপিএম দিয়ে আমরা আসলে হিউজ থ্রাস্ট পাই, যেটা প্রায় আমাদের যে ব্রাশলেস মোটর আছে সেটার প্রায় 10 গুণ হয়ে থাকে। যেমন এই যে ব্রাশলেস ডিসি মোটরটা সেটা মাত্র 50 গ্রামের মতো, বাট এটা থ্রাস্ট দিতে পারবে প্রায় 700 গ্রাম, যেটা আমরা দেখব। আর আমরা সিগন্যাল নিয়ে অথবা ফেজ নিয়ে কথা বলেছি। আর এটা হচ্ছে আমাদের ইএসসি, যেটা ব্রাশলেস ডিসি মোটরের স্পিডটা কন্ট্রোল করবে।
এবং কোঅর্ডিনেটস গুলো কন্ট্রোল করবে। আর এটা আমাদের লিপো ব্যাটারি, যেটার সেল নিয়ে এবং অ্যাম্পারেজ নিয়ে আমি কথা বলেছিলাম। সো এখন আপনারা একটু দেখে নিন। সাধারণত লিপো ব্যাটারি 3 সেল বা 4 সেল এরকম হয়ে থাকে। সো প্রত্যেকটা সেল 3.7 ভোল্টের হয় এবং এস দিয়ে আমরা বোঝাই। যেমন 3 সেল ব্যাটারিকে আমরা 3S দিয়ে শো করি। আর আমাদের mAh আমাদের টাইম ডিউরেশন এবং সি দিয়ে আমরা অ্যাম্পারেজটা এইভাবে ক্যালকুলেট করি। তো অ্যাম্পারেজ ক্যালকুলেট করার জন্য আমাদের যে mAh এবং সি রেটিং সেটাকে মাল্টিপ্লিকেশন করলে আমরা অ্যাম্পারেজ পাই এবং সেখান থেকে পাওয়ার লোড কতটুকু নিতে পারবে সেটা আমরা বের করতে পারি। তো আমি আসলে একটা শর্ট ভিডিও করেছি যে কিভাবে ইএসসি এবং কন্ট্রোলারের সাথে আমরা কোঅর্ডিনেট করতে পারি সিম্পলি একটা ব্যাটারি দিয়ে। আশা করি এটা দেখেন। এখানে থ্রাস্টটা খেয়াল করবেন, এখানে থ্রাস্ট রেটিং উঠবে আর একটু নয়েজ হবে কারণ অনেক বেশি জোরে রোটেট করে তো জিনিসটা। সো আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ 732 বা 750 পর্যন্ত প্রায় থ্রাস্ট উঠে গিয়েছে। যে থ্রাস্ট দিয়ে ইজিলি আমরা ড্রোনের বডি সহ আমরা আসলে এক্সট্রা লোড সহ উঠাতে পারবো। কারণ সেখানে আরো ৩ টি কোঅর্ডিনেটিং ব্রাশলেস মোটর থাকবে। ব্রাশলেস ডিসি মোটর এবং এর থ্রাস্ট ম্যাটার গুলো নিয়ে আমরা আসলে আমাদের ইউটিউব চ্যানেলেও একটি ভিডিও আপলোড দিয়ে দিব রিসেন্টলি, যেন আপনাদের বুঝতে সহজ হয়। তো আমরা যেহেতু ব্রাশলেস ডিসি মোটরকে রোটেট করাতে পারলাম কোঅর্ডিনেট বরাবর এবং তাকে তার ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ জিনিসটা কন্ট্রোল করতে পারলাম। তো এখন আমরা আসলে ড্রোনের যে ফ্লাইং প্রসিডিউর এবং তার যে ডাইরেকশন মেজারমেন্ট গুলো সেগুলো আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে যে এই যে যদি আমরা এটাকে একটা স্ট্যান্ডার্ড ড্রোনের যে বাইসেকশন ধরি, তাহলে এখান থেকে আমাদের 4টা প্রপ চারদিকে 1, 2, 3, 4 রেটিং করে আমরা দেখলাম। সো এখানে ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ রোটেশনটা কি কাজে লাগছে সেটা একটা বুঝার বিষয় আছে। সো নিউটনস থার্ড ল অনুযায়ী যে প্রত্যেকটা কাজেরই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। সো সেই হিসেবে আপনার যদি একটা প্রপেলার এই কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করে, তাহলে এটা কাউন্টার ক্লকওয়াইজ একটা পুল, একটা ধাক্কা ফিল করবে। তো এটাকে মিনিমাইজ করার জন্য আরেকটা প্রপেলার লাগবে যেটা ক্লকওয়াইজ রোটেট করবে। ওকে, তো এই ক্লকওয়াইজ রোটেশনটা এবং কাউন্টার ক্লকওয়াইজ রোটেশনটা এই দুটো একসাথে রোটেট করার কারণে আমাদের যে ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ বরাবর যে এক্সট্রা পুলটা আছে সেটা মিনিমাইজ হয়ে যাবে এবং আমাদের সিস্টেমটা অনেকটা স্ট্রেট উপরের দিকে পুল ফিল করবে। তো এখানে আমরা 2টা প্রপ দিয়ে তো কাজ হয়ে যেত। তো 4টা প্রপ অথবা 4টা মোটর আমাদের কি দরকার ছিল? 4টা মোটর আসলে আমাদের অন্যান্য যে কোঅর্ডিনেটিং মেজারমেন্ট গুলো আছে সেগুলোর জন্য দরকার পড়ে। তো আমরা নরমালি পুলের জন্য এভাবে অপোজিট ডাইরেকশনে মানে অপোজিট সাইডে একই ডিরেকশনে রোটেশনকে কাজে লাগাই। যেমন 1 এবং 4 এরা দুজনেই কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করবে আর 2 এবং 3 দুটোই ক্লকওয়াইজ রোটেট করবে। তো এটা মিনিমাইজ হয়ে একটা ভালো পুল ফিল করবে এবং ডিরেক্ট উপরের দিকে উঠবে। আমরা থ্রটল কন্ট্রোল করতে পারবো, থ্রটল বা থ্রাস্ট যেটাই আমরা বলি। আর আমাদের যদি ড্রোনটা ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, লেফট, রাইট এই কোঅর্ডিনেট গুলোতে যদি চালানোর দরকার পড়ে, তাহলে আমরা করব যে এক সাইডের, যেমন এখানে আমি 1 এবং 3 দিয়ে এক্সাম্পলটা দিয়েছি, যে 1 এবং 3 এর যে ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ যে রোটেশনটা আছে, যেমন এটা ক্লকওয়াইজ, এটা কাউন্টার ক্লকওয়াইজ, দুইটার রোটেশন লেভেল আমরা বাড়িয়ে দিব আর এই 2 এবং 4 এই দুটার আমরা কমিয়ে দিব। তো আমাদের
এক সাইড এই যে 1 এবং 3 এর যে সাইডটা সেটা বেশি পুল ফিল করবে এবং 2 এবং 4 এর যে সাইডটা সেটা কম পুল ফিল করবে। সো এটা অনেকটা এই ডাইরেকশনে বেঁকে যাবে এবং তার ফরওয়ার্ড অথবা যদি আপনি ফরওয়ার্ড ধরেন যে এই 2 এবং 4 এর মিডল বরাবর ফরওয়ার্ড, তাহলে সেটা ফরওয়ার্ড বরাবর আম অগ্রসর হবে। তো আমরা আসলে এই ২ টা আম ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ এর রোটেশন বারবার পেয়ারিংটা চেঞ্জ করে, যেমন এখানে 1 এবং 3 ব্যবহার হয়েছে। আমরা যদি 1 এবং 2 ব্যবহার করতাম, তাহলে সেটা আম লেফট অথবা রাইট যেটা আপনি কোঅর্ডিনেট ধরেন, যেমন যদি 2 এবং 4 হয় ফরওয়ার্ড, তাহলে 1 এবং 2 হবে আপনার লেফট। তো 1 এবং 2 যদি আপনি থ্রাস্ট বাড়িয়ে দেন, তাহলে সেটা রাইট বরাবর বাঁক নিয়ে নিবে। তো এভাবে আমরা আসলে যেকোনো ২ টির আরপিএম বৃদ্ধি করে সেটার আসলে ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, লেফট এবং রাইট আম মুভমেন্টগুলো কন্ট্রোল করি। তো আরেকটা মুভমেন্ট আমাদের থাকবে যেটা হচ্ছে যে আপনি চাবেন যে আপনার ড্রোনটা হয়তো একটা সেন্টারকে কেন্দ্র মানে একটা কেন্দ্রকে আ সেন্টার ধরে সেটার চারদিকে আসলে ক্লকওয়াইজ অথবা কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করবে। তো সেই রোটেশনের জন্য আমরা আগেই বলেছি যে আমাদের 1 এবং 4 এগুলো কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করছে। সো এই যদি আমরা 1 এবং 4 দুটোরই রোটেশন লেভেল বাড়িয়ে দেই এবং 2 এবং 3 দুটোরই রোটেশন লেভেল কমিয়ে দেই, তাহলে এটা আ ইনস্ট্যান্টলি আপনার কাউন্টার ক্লকওয়াইজ বরাবর রোটেট করা শুরু করবে। আবার যদি আমরা 1 এবং 4 রোটেশন কমিয়ে দিই এবং 2 এবং 3 এর রোটেশন বাড়িয়ে দেই, তাহলে সেটা ক্লকওয়াইজ রোটেট করবে। তো এভাবে আমরা ড্রোনের ৪ টা যে ব্রাশলেস ডিসি মোটর সেটার রোটেশনের বেসিসে এটার কন্ট্রোলিং গুলো নিয়ন্ত্রণ করতে পারবো। তো দেখে মনে হচ্ছে যে আসলে যদি ব্রাশলেস ডিসি মোটরগুলো নির্দিষ্ট আরপিএম এ মুভ করে তাহলেই মনে হয় ড্রোনটা ইজিলি ফ্লাই করতে পারবে অথবা চলতে পারবে। বাট বাস্তবতা আসলে তেমন নয়। কারণ আম ফ্লাইট কন হ্যাঁ, ফ্লাইট কন্ট্রোলারের সাথে আসলে আমাদের আরো কয়েকটি জিনিসের দরকার পড়ে। যেটা হচ্ছে মেমস সেন্সরস। মেমস সেন্সর কি সেটা নিয়ে আমরা আসলে একটা ভিডিও দেখব ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। সো মেমস সেন্সরগুলো দিয়ে বোঝায় যে এক্সেলেরোমিটার, জাইরোস্কোপ এবং ম্যাগনেটোমিটার। এগুলো আসলে একটা সিঙ্গেল চিপ বোর্ড হয়ে থাকে যেগুলো আপনার 3 কোঅর্ডিনেটস বরাবর এক্স, ওয়াই, জেড কোঅর্ডিনেটস বরাবর তাদের কন্ট্রোলগুলোকে ঠিক রাখে এবং সঠিক আউটপুটগুলো দেয়। এই যে আপনারা দেখতে পাবেন যে এই মেমস সেন্সরটা মুভ করার সাথে, সাথে সামনের যে ভিজুয়াল ইফেক্ট সেটাও ঠিকমতো মুভ করছে। সো এটা হচ্ছে অ্যাক্সেলেরোমিটারের একটা উম ইনার সেকশন যেটা দিয়ে আসলে মোমেন্টামটাকে বোঝায়। তো এটা দিয়ে বোঝাচ্ছেটা কি? এখানে আসলে ২ টি ক্যাপাসিটিভ প্লেট রয়েছে। একটা মিডলের যে অরেঞ্জ কালার এবং ২ সাইডের এই গ্রিন কালার ক্যাপাসিটিভ প্লেটগুলো। সো এগুলো যখন আপনার আ এয়ারক্রাফটটা মুভ করবে, তখন এগুলোর ভিতরে একটা অসিলেশন অলরেডি আ চলতে থাকবে। কজ আমাদের প্রত্যেকটা আ যে ইন্টারসেকশন এই বরাবর এই যে স্প্রিং দ্বারা কানেক্টেড এবং মিডলের গ্রিন প্লেটগুলো হচ্ছে ফিক্সড। তো এখানে C1 এবং C2 একটা পরিবর্তন দেখা দিবে ক্যাপাসিট্যান্সে, যেটা দিয়ে আমরা এক্সেলারেশন এবং কোঅর্ডিনেটস গুলো এক্সিস বরাবর কত ডিগ্রি সে রোটেট করেছে, হ্যাঁ? অথবা কতটুকু তার আ সরণ ঘটেছে সেগুলো আমরা আসলে ইজিলি বুঝতে পারি অ্যাকর্ডিং টু দ্য মাস ক্যালকুলেশন। তো এটা আসলে একটা খুবই ব্রিফ বিষয় যেটা আমরা আমাদের আ ভিডিও দিয়ে বুঝবো। তো একটা ম্যাস অথবা একটা ওয়েট
সেটা যদি একটা ভেলোসিটি ফিল করে এবং তাকে একটা আউটার অ্যাঙ্গুলার রোটেশন ফিল করানো হয়, তাহলে একটা এফ কোরিওলিস, এটা আসলে ইজি ভাষায় বললে একটা লব্ধি বল সে ফিল করবে, যেটা দিয়ে একটা কমপ্লেক্স অসিলেশন ক্রিয়েট হবে, যেটা দেখতে অনেকটা এরকম। সো এই কমপ্লেক্স অসিলেশনের মাধ্যমে আমরা যে রোধ ধারকের মানে আমাদের যে ক্যাপাসিটেন্স আছে সেটার যে পরিবর্তন সেটা ক্যালকুলেট করে 3টা কোঅর্ডিনেটে বসাবো। বসিয়ে আমরা 3টা কোঅর্ডিনেটকে মনিটরিং করব। তো এই মনিটরিং করাটার দরকার কি সেটা আসলে বোঝা যাবে আম সেই হিসাবে যে আসলে আপনারা যদি ভিডিওটা চেক করে থাকেন, যে ভিডিওতে আম আমি যখন মোটরটা স্টার্ট করেছি তখন রোটেশন লেভেলগুলো অ্যাকর্ডিংলি সবসময় ঠিক ছিল না। আচ্ছা, এবার আমি কিছু কথা বলি, ঠিক আছে? আমাদের আন্নাফি ভাইয়া তো সবকিছু বুঝাইলো, অনেক কিছু বুঝাইলো এই পর্যন্ত, ঠিক আছে? কিন্তু আমাদের একটা সমস্যা হলো আন্নাফি ভাইয়া যেমন বললো বাস্তবতা আসলেই ভিন্ন। এখন আমরা আসলে মনে করতেছি যে আপনারা সবকিছু বুঝে গেছেন, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হলো যে আপনারা আদৌ বুঝছেন কিনা তা নিয়ে আমার কিছুটা ডাউট আছে, কারণ যে আপনারা কমেন্টে কোনো কোশ্চেন করতেছেন না, এত কিছু বোঝানো হলো। তো মেইন ফ্যাক্ট ইজ, ধরেন আপনারা যদি কোশ্চেন না করেন তাহলে হবে কি বুঝতে পারেন না যে আসলে আপনারা বুঝেছেন নাকি না বুঝে বসে আছেন, ঠিক আছে? তো এত কিছু বুঝে যে একটু গল্প হয়ে যাক, ঠিক আছে? তো এই ব্যাপারটা নিয়ে আমি একটু গল্প বলবো, যে বুঝা না বুঝার ব্যাপারে, ঠিক আছে? তো আমরা এই মানে এই যে ওয়ার্কশপটা শুরু হওয়ার আগে, ঠিক আছে, আমরা একটা গুগল ফর্ম ক্রিয়েট করেছিলাম। তো অনেকেই ফিল আপ করেছেন, অনেকেই করে নাই যারা লাইভে আছেন। তো ওই গুগল ফর্মে অ্যাকচুয়ালি আমরা একটা কোশ্চেন করেছিলাম, ডু ইউ নো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আমরা আস্ক করেছিলাম যে তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো কিনা। তো অনেকে ইয়েস বলেছে, কিংবা কেউ কেউ বলেছে নো। ওকে, ডান। তো ফর্ম ফিল আপ যারা করেছে তাদের মধ্যে আবার একজন বলেছে যে ইয়েস, আই নো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, ডান। দেন পরবর্তী কোশ্চেনটা ছিল যে উইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডু ইউ নো, মানে তুমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো? তো সে আনসার দিয়েছে যে আই নো এ সি ডি ই এফ জি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আপনাদের মধ্যে ড্রোনের অবস্থাও কি ওই এ বি সি ডি এফ জি হয়েছে, না মেইন যে জিনিসটা বুঝতে পেরেছেন এটা একটু জানাবেন, তাহলে আর কি আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে করতে পারবো বা কোন জায়গায় কোন প্রবলেমটা রয়েছে, ঠিক আছে? আমি সবাইকে একটু অনুরোধ করব যে বুঝুন বা না বুঝুন, কে কেমন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বা কার কোনো জায়গায় যদি কোশ্চেন থাকে এই কোশ্চেন গুলো কমেন্টে তুলে ধরার জন্য। আর আপনারা আসলে অ্যাকচুয়ালি কমেন্ট করলে আমরা ইজিলি এটাকে আইডেন্টিফাই করতে পারবো। তো আপনারা একটু সবাই রেসপন্স করবেন যে অ্যাকচুয়ালি রোবোটিক্স কে কে লাভ করেন। হু আর দ্য রোবোটিক্স লাভার, উই হ্যাভ টু নো। বাই দ্য ওয়ে, আমি কিন্তু রোবোটিক্স লাভার না। আচ্ছা, তো এক কোশ্চেন এসেছে যে অপোজিট ডিরেকশনে রোটেট করলে উপরে উঠে কিভাবে? আচ্ছা, তো আচ্ছা, এই তো এইভাবে কোশ্চেন করতে হবে। চৈতি মাসফি লিখেছেন আমি রোবোটিক লাভার না। আচ্ছা, হাই ফাইভ। আমিও রোবোটিক্স লাভার না, আমি সাহিত্য প্রেমী একজন মানুষ। বাই দ্য ওয়ে, আমরা তো অনেক কিছু বললাম, তাই না? এখন একটু হালকা একটা ছোট গল্প বলি। তো রোবোটিক্স লাভার নিয়ে, ঠিক আছে? আপনাদেরও যে উপরে একটা ভাই আছে না আমার উপরে, হলো অ্যাকচুয়াল রোবোটিক্স লাভার, ঠিক আছে? তার বাসায় যখন আমি যাই দেখি যে এই পাশে একটা যন্ত্র পড়া, ওই পাশে আরেকটা যন্ত্র পড়া, পানি ওইখানে ওয়্যার পানি পড়া, ওইখানে মোটর পড়া, এরকম। তো একটু অ্যাকচুয়ালি আচ্ছা শোন, এই মানে আমি আসলে ওদের বোঝানোর জন্য আরো একটু জিনিস নিয়ে আসতেছি, অ্যারেঞ্জমেন্ট, যেন আমি ওদেরকে দেখিয়ে দিতে পারি লাইভ। ওকে, তো তুমি ওকে, ঠিক তোমার আছে, তাহলে আন্নাফি ভাই আপনি একটু জিনিসগুলো নিয়ে আসছেন, একটু গল্প করি নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওকে, এখন আপনারা দেখতে পারবেন ওর বাসায় কি পরিমাণ যন্ত্রপাতি আছে, ঠিক আছে? তো ব্যাপারটা হলো কোন একটা সাবজেক্টের প্রতি আকর্ষণ নিয়ে আমি একটু কথা বলবো, ঠিক আছে? আর এই ফাঁকে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ওই কোশ্চেন গুলো করবেন, আর আমার সাথে একটু আড্ডায় অংশ নিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন ডাবল সাউন্ড নেই, হোপসো। ওকে, তো আমি বললি যে কোনো একটা কিছু যদি কেউ করতে চায়, ঠিক আছে? ধরেন আপনি একটা জিনিস করতে চান, বা
এই জিনিসটা করতে যাবেন, সেই জিনিসটার প্রতি আপনি আসলে হিউজ অ্যামাউন্ট অফ ডেডিকেটেড হতে হবে। আচ্ছা, ইতোমধ্যে আমাদের কয়েকটা কোশ্চেন এসে গেছে, তো কোশ্চেন গুলো আমি বলি। একজন বলছে অপোজিট ডিরেকশনে রোটেট করলে উপরে উঠে কিভাবে? কজ অপোজিট থ্রাস্ট ক্রিয়েট করলে তো একই জায়গায় থাকা উচিত, তাহলে উপরে উঠে কিভাবে? আচ্ছা, আমি অ্যাকচুয়ালি বলি, এইটা আচ্ছা মেন ব্যাপারটা হলো যে আপনার আকাশ ভাইয়া কষ্টের ব্যাপার হলো যে আপনার এগুলো অ্যান্সার আমি দিতে পারবো, আন্নাফি এসেই দিবে, কোনো সমস্যা নেই। তবে আমি এবার একটা এক্সপেরিমেন্ট করি, ঠিক আছে? বিষয়টা আমি এক লাইনে বোঝাতে পারবো আকাশ ভাইয়া এবং তোকেও। আসলে আমি আর সানি, আমরা যারা দুজন আছি, তারা দুজন যদি দুজন হাত ধরে দুজন দুজনকে দুই দিকে টানি, সে অবস্থায় আমরা অবশ্যই মুভ করব না যদি আমাদের দুজনের টানাটা সমান হয়। ওকে, মুভ করবো না, ঠিক আছে, কিন্তু আমরা দুজন চাইলে কিন্তু লাফ দিতে পারবো। ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করে, তো তাদের একটা সারফেস ক্রিয়েট হয়, যে এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে সেই সারফেসে কিন্তু ফোর্সটা মিনিমাইজ হয়ে যাবে, কারণ দুই দিক থেকে যেমন আপনি আর আপনার বন্ধু যদি একজন আরেকজনকে দুই দিক থেকে টেনে ধরতেন, তাহলে যেরকম আপনারা মুভ করবেন না, এই ড্রোনটাও নিজের সারফেস বরাবর এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো মুভমেন্ট দেখাবে না। কিন্তু এটার যে প্রপেলার শাফটটা, যেমন আপনি ফ্যান ছাড়লে আপনি কিন্তু বাতাসটা নিচে ফিল করেন নিজের বডিতে। ওকে, তো এই প্রপেলার গুলো রোটেট করার কারণেও একটা এয়ার প্রেসার ক্রিয়েট হবে, যেটার কারণে নিচে একটা এয়ারের ধাক্কা, একটা থ্রাস্ট ফিল হবে। সেই থ্রাস্টের কারণে এটা এক্স ওয়াই এক্সিস বরাবর কোনো মুভমেন্ট দেখাবে না, কারণ এটা মিনিমাইজ হয়ে গেছে, কিন্তু উপরের দিকে পুল ফিল করবে এবং সেটা ফ্লাই করবে। তো এই যে বেসিক কনসেপ্ট, এটা আসলে যে ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, সেই বেসিক কনসেপ্টটা ব্যবহার করে আমরা কোয়াডকপ্টারের সবগুলো মুভমেন্টই কন্ট্রোল করতে পারি, যেখানে আমরা যে কোনো দুইটা ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ যদি আমরা থ্রাস্ট বাড়িয়ে দিই, তাহলে সেটা নিজেদেরকে সারফেস বরাবর মিনিমাইজ করবে, বাট নিজেদের ভিতরে জেড এক্সিস বরাবর পুলটা, এই যে জেড এক্সিস বরাবর পুল বাড়িয়ে দিবে। সো এটা যে কোনো একদিকে ডাইভার্ট হতে পারবে। আবার যদি আমরা নিজের এক্সিসে ক্লকওয়াইজ অথবা কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন বাড়িয়ে দিই, তাহলে সে নিজের এক্সিসেও ঘুরতে পারবে, কারণ এটা আপনারা জানেন যে ওটা নিজের এক্সিসেও রোটেট করতে করতো নর্মালি। তো আর কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত যা আমি আসলে ডিসক্রাইব করলাম? না না, আচ্ছা, মাস্তুরা মিম আপু, হ্যাঁ, এটা আসলে ভেক্টর গুণ ক্রস গুণ এগুলো কোনো দরকার পড়বে না, একদম বেসিক একটা কনসেপ্ট যে আপনি আমি এখন কিভাবে বোঝাবো, আপনি যে ভেক্টর গুণ ক্রস গুণন বললেন, সেটা কিন্তু একটা স্ক্রু এর ক্ষেত্রে। ওকে, স্ক্রু এর ক্ষেত্রে সেটার যে ইয়াগুলো আছে, কাটা অথবা রোটেশনাল যে শাফটগুলো, সেগুলো আসলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সজ্জিত থাকে। ওকে, অ্যারেঞ্জড থাকে। তো সেটা যেভাবে কাজ করে আর আমাদের এই প্রপেলার যেভাবে কাজ করবে, সেটা আসলে একটু ভিন্ন। এটা অতটা মিলিয়ে দেওয়ার মতো না, বাট হ্যাঁ, আপনার বোঝার সহজের জন্য আমি বলতে পারি যে এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা একটা ঘূর্ণন, একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে সেটা এক্স এবং ওয়াই অ্যাক্সিসে কোনো পরিবর্তন করবে না, কিন্তু সেটা জেড অ্যাক্সিস বরাবর করবে। কিন্তু ওই তো স্ক্রু এর ক্ষেত্রে কিন্তু দেখেন, আপনি এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আপনাকে রোটেট করতে হচ্ছে, মানে অবজেক্ট যেটা স্ক্রু, সেটা এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ঘুরছে, এজন্য জেড অ্যাক্সিস বরাবর লব্ধি হচ্ছে। কিন্তু আমাদের ড্রোনে কিন্তু আপনার ড্রোনের যে পুরো বডিটা, সেটা কিন্তু এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর নিজের অক্ষে রোটেট করবে না, সে জেড অ্যাক্সিস বরাবর ঠিকই লব্ধি ঘটাবে। এটা আসলে করাই হয়েছে যেন আসলে সে যেন নিজের কোঅর্ডিনেটে রোটেশন না ঘটায়, কারণ আমরা রোটেশনটা ঘটাচ্ছি এক্স ওয়াই এক্সিস বরাবর। যদি আমরা ওই বরাবর একটা লব্ধি পেয়ে যাই, তাহলে আমাদের জিনিসটা কখনোই উপরে উঠবে না। ওকে, আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। তো আপনারা কেউ জাইরোস্কোপ নিয়ে আমি একটু কথা বলেছিলাম, সেটা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই? কারণ এই যে ড্রোনের যে
ফ্লাইং প্রসিডিউর সেটা ছাড়াও জাইরোস্কোপের কোঅর্ডিনেশনটা আরেকটু টাফ। ওকে, যেটা নিয়ে আমি আসলে মেমস সেন্সর অথবা টেকনোলজি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। সেটা নিয়ে কি আপনাদের কোনো প্রশ্ন আছে? কারণ সেটাতে আমি আসলে সময়টা বেশি দিতে চাচ্ছি। সাপোজ জাইরোস্কোপ জিনিসটা তো মনে হয় আপনারা বুঝেছেন, না? যে আপনাদের প্রত্যেকের মোবাইলে যখন আপনারা গেমিং করেন অথবা আপনাদের যে ক্যামেরা, আপনি যখন একটা মোবাইলকে রোটেট করেন তখন দেখবেন যে আপনার ক্যামেরা ফেসেরও একটা রোটেশন ঘটে। ওকে, সেটা ল্যান্ডস্কেপ থেকে আম, বরাবর রিয়ার ভিউ চলে যায়। তো এই জিনিসগুলো কিন্তু হয় জাইরোস্কোপের মাধ্যমে। সেটা ছাড়া আমরা আসলে সেটা ডাইরেকশন ৩ এক্সিস এক্স ওয়াই জেড বরাবর ৩ এক্সিসের যে ডাইরেকশন গুলো আছে সেগুলো আসলে আমরা ডিটেক্ট করতে পারতাম না। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমাদের যে উম, এই যে রোটেশন গুলো ঘটছে, আপনারা ভিডিওতে দেখবেন যে আমার আরপিএম যেটা ছিল সেটা অনেক বেশি, ১৫,০০০ ১৫,০০০ আরপিএম এ রোটেট করবে। তো এখানে তো আমি প্রত্যেকটা ১-২ আরপিএম পর্যন্ত রোটেশনকে কখনো ইয়া করতে পারবো না, মনিটরাইজিং করতে পারবো না যে এটা আসলে ঠিক মতো হচ্ছে নাকি। তো দেখা যাবে যে একটা ফোর্সের সবসময় বেমানান একটা কনসিডেন্ট মানে ইনসিডেন্ট ঘটবেই, যে কারণে এটা কখনো ফ্লাই করতে পারবে না। আর এটা সত্যি কথা যে এই ওয়ার্কিং প্রসিডিউর যেটা আমি আসলে এতক্ষণ সময় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করলাম, এই যে ফ্লাইং এর জন্য ওয়ার্কিং প্রসিডিউর, এটা দিয়ে কিন্তু ড্রোন আসলে উঠতে পারে না। ওকে, হ্যাঁ এটা সত্যি যে এটা দিয়ে আসলে ড্রোনটা উঠতে পারে না, কারণ এর সাথে আপনার জাইরোস্কোপ, এক্সেলারোমিটার এবং ম্যাগনেটোমিটার, এদের একটা কোঅর্ডিনেশনের দরকার পড়ে। ভাই এটা যদি ড্রোন না উঠতে পারে তাহলে এতক্ষণ আমি কি শিখলাম আর আমার ফ্রেন্ডরা কি শিখলো ভাই? হ্যাঁ, এটা এটা কি শিখলি ওইটা আমি হ্যাঁ, বলবো। এটা কি শিখলি ওইটা আমি বলবো। এটা হচ্ছে একটা আদর্শ ফিগার, এটা হচ্ছে একটা আদর্শ ফিগার, আমরা সর্বোচ্চ চেষ্টা করি। করার সর্বোচ্চ চেষ্টা করব। আর সেটা করার জন্য আর সেটা করার জন্য টেকনোলজি দরকার পড়ে, টেকনোলজি দরকার পড়ে। যেটা আমি এখন মানে যেটা নিয়ে জাইরোস্কোপ নিয়ে কথা বলতেছিলাম। ওকে, আপনারা হয়তো, হ্যাঁ সানি অনেক ভালো একটা প্রশ্ন করেছে, কারণ আসলে আমি কেনই বা ডিসক্রাইব করলাম যদি এটা উঠতেই না পারে। সবসময় কিন্তু আপনারা যে ন্যাচারালি পান সেটা কিন্তু আদর্শ হয় না। আমাদের টেকনোলজির ক্ষেত্রেও বিষয়টা এমন। যেমন তোমার বডি, হ্যাঁ আচ্ছা এটা আমি সবাইকে বলি, আমাদের প্রত্যেকের বডিতে আমাদের যে ইয়ারপিস আমাদের কানে, সেখানে এক ধরনের 3 ডাইমেনশনাল হাড় রয়েছে যেটা অনেকটা দেখতে এরকম। আহ, আচ্ছা, অনেকটা এরকম, যেটা আসলে এক্স ওয়াই জেড আমরা ধরতে পারি। সো এই শেপের, এটা একটা জাইরোস্কোপ। ইভেন হিউম্যান বডি ক্যান নট মুভ ফ্লুয়েন্টলি অথবা ব্যালেন্স রাখতে পারে না যদি না জাইরোস্কোপ থাকে। সেটাকে আমরা মেকানিক্যালি আনার চেষ্টা করেছি, যেটা দিয়ে আমরা এখন ফ্লাইটটা কন্ট্রোল করি। তো আমরা আসলে ওয়্যারলেস সিস্টেমটা নিয়ে একটু কথা বলি, কারণ আমরা আসলে মেমস টেকনোলজি নিয়ে দেখলাম আর আসলে অনেকে জানে। আচ্ছা, ইএসসি কিভাবে কন্ট্রোল করে? ও ইটস এ গুড কোয়েশ্চেন, ওকে থ্যাংক ইউ। ইএসসি, তো আমি আমার ওই অংশটুকু একটু খুলি। ইএসসি, হ্যাঁ তো ভাইয়া, আম, আপনি এই যে সোহান আহমেদ নিলয় ভাইয়া, আপনি একটু দেখেন ইএসসির এদিকে দেখবেন ব্লু কালারের 3টা ওয়্যার। এই 3টা ওয়্যার হচ্ছে 3 ফেজের জন্য, ব্রাশলেস মোটরের 3টা ফেজের জন্য। ব্রাশলেস মোটর 3 ফেজ মোটর, আমি আগে এখানে বলেছি জেনারেলি 3 ফেজড। সো এই 3 ফেজের ভিতরে একটা বরাবর আপনার গ্রাউন্ড, একটা বরাবর আপনার ভোল্টেজ পিন, মানে পিন বলা উচিত না আসলে, ইনপুট, ভোল্টেজ ইনপুট। আরেকটা হচ্ছে আপনার এই স্টেটর এবং রোটরের ভিতরে মোমেন্টামটা কন্ট্রোল করার জন্য। আমি আসলে এই স্লাইডে ইএসসি নিয়ে বেশি বলিনি, কারণ আমি ভেবেছিলাম যে আমি ফুল স্লাইডটা শেষ করতে পারবো। আমি আসলে স্লাইডের মাত্র 10 নম্বর ছিলাম, আর আমি আসলে 20টা স্লাইড বানিয়েছিলাম প্রায়। তো আমি এখন মুখে একটু বলে দিই, ইএসসির ভিতরে 6 ধরনের মসফেট থাকে। ওকে, 6 কাইন্ড অফ মসফেট। মসফেট হচ্ছে যেটা সেকেন্ডে প্রায় 1200 বারের মতো পালস দিতে পারে, সুইচ করতে পারে, এক ধরনের সুইচিং ডিভাইস। যেমন আপনি যদি আপনার ফ্যানের সুইচটা পার সেকেন্ড একবার করে অন অফ করেন, তো এটা হবে পার সুইচ, মানে 1 সুইচ পার সেকেন্ড। সো একটা ইএসসি এর ভিতরে 6টা মসফেট থাকে, মসফেট চিপ থাকে, যেটা পার মিনিটে 1200 বারের মতো সুইচ করতে পারে। তো আমাদের এখানে ব্রাশলেস ডিসি মোটর যদি আপনি দেখেন,
হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে ভিতরে অনেকগুলো কপার কয়েল, কপার কয়েল দেখেন ম্যাগনেটিক ফিল্ডের সাথে সজ্জিত আছে, যেটার বাইরের বডিটা রোটেট করে। আর এটা যদি আমরা পিছে থেকে দেখি, এই যে ম্যাগনেটগুলো, আর ভিতরে কয়েকটা কপার কয়েল যেটা হরিজন্টালি কানেক্টেড। সো এখানে প্রত্যেকটা যদি আমরা ডিফাইন করি, এই যে যেটা থাকবে একটা কয়েলের অপোজিট সাইডে যেটা, সেটা সবসময় সিমিলার পোলের হয়। পাশের যেটা থাকবে সেটা হবে আপনার, যদি মানে প্রথমটা যেটা যদি নর্থ হয় তাহলে পাশেরটা আপনার অবভিয়াসলি সাউথ হবে, তারপরেরটা আবার নর্থ হবে। তো এখানে হয় কি যে আপনার যে ওয়ান কাইন্ড অফ সুইচ, হ্যাঁ হ্যাঁ ওয়ান কাইন্ড অফ সুইচ। তো মসফেট কি, আচ্ছা ওইটা নিয়ে তো ভাইয়া আসলে আমি আজকে তো মসফেট নিয়ে মেনলি করার কথা না। আর মসফেট নিয়ে বলতে গেলে আসলে অনেক বড় বিষয়। আপনি যদি ইঞ্জিনিয়ারিং কোর্স করেন, সেটা একটা সেমিস্টার জাস্ট শেষ হবে জেফেট এবং মসফেট নিয়ে। সো আপনি যদি খুবই সংক্ষিপ্ত এই ডেফিনেশনটা জেনে রাখেন যে মসফেট এক ধরনের সুইচিং ডিভাইস, যেটা প্রায় পার মিনিটে 1200 বারের মতো সুইচ অন অফ করতে পারে, মানে সুইচিং করতে পারে, তাহলে সেটা আপনার জন্য মনে হয় আপাতত এনাফ হবে। এছাড়া আপনাদের যদি ডেটার দরকার পড়ে আমি লিঙ্কে দিয়ে দিব। একজন বললো স্লাইডটা শেষ করতে, কিন্তু আমি তো অ্যান্সার না দিয়ে আসলে যেতে পারি না। তো এদের যে ম্যাগনেটিক যে কয়েলগুলো আছে সেগুলো ABC 3টা কোঅর্ডিনেট বরাবর সাজানো থাকে, যে কারণে 3টা ফেজ থাকে। ওকে, স্টেটর এবং রোটরের ভিতরে এই ম্যাগনেটিক ফিল্ডগুলো টাইম টু টাইম একবার সুইচিং এর মাধ্যমে নর্থ সাউথ বারবার চেঞ্জ হয়। দ্যাটস ওয়াই এটা ধীরে ধীরে একটা একটা করে স্টেপ দেয়। আর এই স্টেপটা এই মসফেটের কারণে অনেক বেশি তাড়াতাড়ি হয়, কারণ সে পার সেকেন্ডে পার মিনিটে অনেক বেশি বার সুইচিং করতে পারে, যেটা আমরা হাতে করতে পারবো না। তো বারবার পোল চেঞ্জ হবে, নর্থ সাউথ হতে হতে সেটা বারবার ক্লকওয়াইজ অথবা কাউন্টার ক্লকওয়াইজে একটা রোটেশন ক্রিয়েট করে ফেলবে। আর সেটা এত বেশি যে সেটা 15,000 RPM বা 20,000 RPM ইজিলি ধরে ফেলতে পারে। সো এফপিভি সিস্টেম নিয়ে একটু কথা বলি, কারণ এটা নিয়ে আপনাদের আগ্রহ আছে এবং এটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল আমাদের রেজিস্ট্রেশন ফর্মে। এফপিভি সিস্টেমটা আসলে বিশেষ কিছুই না, সেটা হচ্ছে একটা ফার্স্ট পারসন ভিউ, যেটাকে আমরা আসলে বর্তমানে অনেক বেশি ব্যবহার করি। মানে ড্রোন বললে আমরা এফপিভি লাগিয়ে দিই যে এফপিভি ড্রোন, বাট আসলে সব ড্রোন এফপিভি হয় না। ওকে, এফপিভির জন্য আমাদের ইন্টারঅ্যাক্টিভিটির কয়েকটা জিনিস দরকার পড়ে, সেটা হচ্ছে এই যে ফার্স্টলি ক্যামেরা। ওকে, এই ক্যামেরা দিয়ে আমরা একটা ক্যাপচার নিলাম, অথবা একটা ভিডিও ফাইল আমরা ক্যাপচার করছি, সেটাকে আমরা ট্রান্সমিট করব বরাবর ফার্স্ট পারসনের মনিটরে, ওকে, অথবা তার গগলস এর ভিতরে। সো এই যে প্রসেসটা ওয়্যারলেসলি যাবে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে, সেই প্রসেসটাই অ্যাকচুয়ালি ফার্স্ট পারসন ভিউ, যেটা আমরা এফপিভি নামে বলে থাকি। সো এখানে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এই এফপিভি সিস্টেমের অ্যান্টেনা। ওকে, কারণ আপনি ক্যামেরা, ট্রান্সমিটার, রিসিভার এগুলোকে আপনি লাগিয়ে অনেক ইজিলি একটা এফপিভি সিস্টেমকে কমপ্লিট করে ফেলতে পারবেন। কিন্তু আপনার যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনার ভিডিও যে ব্রডকাস্ট হবে একটা মনিটর অথবা আপনার গগলসে, সেই ব্রডকাস্ট সিস্টেমটা ঠিক মতো করার জন্য আপনার একটা সঠিক লেভেলের অ্যান্টেনা দরকার পড়বে। কারণ আপনার এটা হয়তো শুনতে অনেকটা সিলি লাগতেছে যে অ্যান্টেনা কিভাবে এত অবদান রাখে। অ্যান্টেনা কিন্তু কাজ করে একটু ভিন্নভাবে। ওকে, অ্যান্টেনা আপনাকে একটা রেডিও ওয়েভ সিগন্যাল দিবে। আচ্ছা, অ্যান্টেনা একটা রেডিও ওয়েভ সিগন্যাল দিবে, যেটা আপনার বিভিন্ন সারফেসে কিন্তু সেটা বাধাপ্রাপ্ত হবে। যত বেশি একটা সিগন্যাল একটা সারফেসে বাধাপ্রাপ্ত হয়, কারণ প্রত্যেকটা রেডিও সিগন্যাল অথবা যে কোনো একটা সিগন্যালের একটা ভেদন যোগ্যতা থাকে, তাই না? তো যত বেশি বাধাপ্রাপ্ত হবে আপনার ভিডিও ফাইলটা তত ভালো আসবে না। ওকে, আচ্ছা, তো ভিডিও ফাইলটা আপনার তত ভালো আসবে না এবং টেলিকাস্টটা ভালো হবে না। তো এই জন্য এক ধরনের বিশেষ ধরনের অ্যান্টেনা আমরা প্রস্তুত করি, যেটা হচ্ছে এই অ্যান্টেনা, যেটা অনেকটা দেখতে গোল বাটন টাইপের। এই অ্যান্টেনাগুলো হচ্ছে আপনার রোটেট করে, লেফট রোটেশন অথবা রাইট রোটেশন। এই রোটেশন করার মাধ্যমে ইনস্ট্যান্টলি অনেক দিকে ভেরিয়াস ডাইরেকশনে সিগন্যাল পৌঁছাতে থাকে। সো এটা একটা রিসিভারের রিসিভ করতে ইজি হয়। সো আমরা লেফট টু লেফট পেয়ার এই অ্যান্টেনাগুলো ব্যবহার করে এফপিভি সিস্টেমটা আসলে অ্যাডভান্স করতে পারি। আর এতগুলো কথা বললাম কারণ আমাদের ফর্মে একজন কোয়েশ্চেন করেছিল যে কিভাবে ওয়্যারলেস সিস্টেমটাকে এফিশিয়েন্ট করা যায়। সো যেই প্রশ্ন করেছিল সে আসলে এই অ্যান্টেনার বিষয়টা এবং 5.8 গিগাহার্জ এই ফ্রিকোয়েন্সিটাতে যদি ফোকাস করো তাহলেই হয়ে যাবে। সো
একজন এখন কোশ্চেন করলো যে সোহান ভাই আমাকে কোশ্চেন করলো যে ইএসসি এর সিগন্যাল কেবল 1 মিলিসেকেন্ড পালস লো স্পিড আর 2 মিলিসেকেন্ড পালস হাই স্পিড, বাট রিভার্স কিভাবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গুড কোশ্চেন। হ্যাঁ, এটা আমার বলা উচিত ছিল। ভাইয়া, আমি আপনাকে একটু দেখাই যে এই যে ইএসসির যে তিনটা হ্যাঁ, ইএসসির যে তিনটা ফেজের জন্য যে ওয়্যার, সেটার মিডল ওয়্যারটাকে হ্যাঁ, সো সেটার মিডল ওয়্যারকে যদি আপনি কনস্ট্যান্ট রেখে দুই সাইডের দুইটা ওয়্যারকে রিভার্স করে দেন, তাহলে তাদের রোটেশনের ডাইরেকশন রিভার্স হয়ে যাবে। সো এটা হবে কেন? কারণ ওই যে আমি বললাম যে আপনাদের ব্রাশলেস মোটরে যে কপার কয়েলগুলো আছে সেগুলোর ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে। সো যেখানে নর্থ সাউথ সুইচিং করে চেঞ্জ হচ্ছিল, সেখানে এখন সাউথ নর্থ চেঞ্জ হবে। তো সাউথ নর্থ যদি চেঞ্জ হয় তাহলে তার রোটেশনের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। সো এটা একটা আপনার এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যখন ইএসসি চালাবেন, যে আপনার দুই সাইডের যে ওয়্যারগুলো আছে সেগুলো স্টেট কি আছে এবং তার রোটেশনটা কি আছে। যদি দেখেন যে ক্লকওয়াইজ আছে, তাহলে তার রোটেশন আপনি কাউন্টার ক্লকওয়াইজ করার জন্য ওয়্যার দুটোকে এক্সচেঞ্জ করে দিবেন। সো এইভাবে আসলে ইএসসি এর ডাইরেকশন রিভার্স করে ফেলতে পারবেন যে ডাইরেকশনে আছে। তা আমি স্লাইডটাতে আর একটু আগাই। হ্যাঁ, তো জিপিএস, জিএসএম এবং অটো পাইলট। সো জিপিএস, জিএসএম এবং অটো পাইলট এই সিস্টেমটা বর্তমানে রোবোটিক্সের জগতে খুব ইজি হয়ে গেছে। যেমন আমি কয়েকটা কন্ট্রোলার আপনাদেরকে রেকমেন্ড করব শেষের দিকে। ওর ভিতরে একটা আরডু পাইলট, অ্যাক্রো, অ্যাফ্রো, নাজা 32 এরকম যে কন্ট্রোলার বোর্ডগুলো, সেগুলোর ভিতরে এক ধরনের বিল্ড ইন কম্পাস এবং জিপিএস টেকনোলজির ব্যবস্থা থাকে। তো এটা আসলে আমি ব্রিফলি বলতে যাচ্ছি না, কারণ এটা নিয়ে বললে অনেক বেশি বলতে হবে। জিপিএস ট্র্যাকিং কিভাবে হয়, লঙ্গিটিউড কিভাবে ক্যালকুলেট করে আপনি জিপিএস এ ইয়া করতে পারবেন, ম্যাপিং করতে পারবেন। সো এখানে আমি একটা ইজি কানেকশন স্কেমেটিক দিয়েছি, যেটা আমি ওয়ার্কশপের পরে আপনাদের ডেসক্রিপশনে প্রোভাইড করে দিব অথবা আপনাদেরকে মেল করে দিব, কারণ এর প্রত্যেকটা ইনফোই আপনাদেরকে পৌঁছে দিব। তবে জিপিএস, জিএসএম নিয়ে আপনার যে দামি বোর্ডগুলো, কন্ট্রোল বোর্ডগুলো, সেগুলো নিয়ে কাজ করা খুব ইজি। বাট আপনি যদি একটা ক্রিয়েটিভ কাজ করতে চান, যেমন আমি কন্ট্রোলারগুলো দেখিয়ে দিই, রেকমেন্ডেশনগুলো শেষে বলতে চেয়েছিলাম বাট এখনই বলি। হ্যাঁ, এই যে ডিস্ট্রিবিউশন টু ওয়ার্ক ক্রিয়েটিভ, ওকে। আপনার আরডুইনো বোর্ড এগুলো খুবই কম মেমোরি, খুবই কম ক্লক স্পিডের বোর্ড, বাট আমি বলবো যে এগুলো যদি আপনি কোঅর্ডিনেট করতে পারেন এবং আপনার বেসিক ভালো হয় একটা নলেজ, তাহলে সেটা নিয়ে কাজ করাটা বেটার। রাসবেরি পাই এগুলো নিয়ে কাজ করা বেটার, কারণ একটা ক্রিয়েটিভ রেজাল্টে যেতে আপনাকে ইজি করবে বিষয়টা। তো এই যে বোর্ডগুলো, যেগুলো আপনার ডেভেলপমেন্ট বোর্ড টাইপের, আরডুইনো বোর্ড, রাসবেরি পাই রিলিজ, এগুলোতে বিল্ডিং কম্পাস অথবা জিপিএস থাকে না। এই যে নোট হিসেবে আমি এখানে নোটিফাই করেছি যে এগুলোতে কোনো বিল্ডিং কম্পাস থাকে না অথবা জিপিএস থাকে না, জাইরোস্কোপ, অ্যাক্সেলারোমিটারও থাকে না। এগুলো সব ইনক্লুড করে নিতে হয়। তো যদি আপনি আদৌ বেসিক থেকে কাজ করতে চান ড্রোন নিয়ে এবং সেটার পাইলটিং সিস্টেমটা আন্ডারস্ট্যান্ড করতে চান, সেই জন্য আপনার আসলে এই ক্রিয়েটিভ সেক্টরে যে বোর্ডগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে গেলে আপনার ভালোই এফোর্টস দিতে হবে। ভিসিসি আর জিএনডিটা কোন ওয়্যারের চেঞ্জ করতে হবে এবং কিভাবে? সোহান ভাই, আপনি তিনটা যে ওয়্যার নিবেন, তিনটা ফেজ, ওকে, সেই তিনটা ফেজে দেখবেন যে এখানে কোনো ধরনের ইন্ডিকেশন নেই, ওকে, মানে ডিরেকশন নেই যে সেটা কোনটা কোনটা কি হতে হবে। আমি আপনাকে দেখাই। এই তিনটা ওয়্যারই কিন্তু ব্লু কালার, ওকে। তো ব্লু কালার দেওয়া হয়েছে কারণ হচ্ছে এটা আসলে ডিপেন্ড করে না যে আপনি কোনটাতে গ্রাউন্ড দেন, কোনটাতে ভিসিসি দেন এবং কোনটাতে আপনার যে ফেজ চেঞ্জের ওয়্যারটা সেটা দেন। আপনি নর্মালি এবিসি, আপনার যে মোটরের যে কোঅর্ডিনেটিং লেফট টু রাইট, আপনি ইএসসির লেফট টু রাইট কানেক্ট করে দিবেন, আপনার ওটা নিয়ে চিন্তা করার লাগবে না। এরপরে যখন দেখবেন যে আপনার রোটেশনটা ক্লকওয়াইজ অথবা কাউন্টার ক্লকওয়াইজ হচ্ছে, তারপর আপনি যে টার্মিনাল, মানে লেফট মোস্ট, মানে সবচেয়ে বামেরটা এবং সবচেয়ে ডানের যে ওয়্যারটা আছে, সেই দুটো খালি চেঞ্জ করবেন। তাহলে দেখবেন আপনার যে রোটেশনের যে ডিরেকশন সেটা চেঞ্জ হয়ে যাবে। তো সেটা নিয়ে আসলে বেশি চিন্তা করার কিছু নেই। এটা খুবই ইজি একটা প্রসেস করা হয়েছে, কারণ এটা নিয়ে ড্রোনের যে ইএসসি সিস্টেম এবং ব্রাশলেস সেট, সেটা নিয়ে অনেক দিন যাবৎ কাজ চলছে।
রোবোটিক্সের সময়। এখন আপনাদের তো খুব ইজি হয়ে গেছে জিনিসটা, যে আমি আসলে লাস্টে একটা গাইড দিয়ে দিব যেটা দিয়ে আপনি বুঝবেন যে আসলেই বানানোটা কত ইজি। একটা ড্রোন ফ্লাই করানো আসলে অনেক বেশি ইজি, বাট সেটা নিয়ে ক্রিয়েটিভ ওয়ার্কস করাটা আসলে টাফ হয়ে যায়। হ্যাঁ, তো অটোপাইলটের সিস্টেমটা নিয়ে যদি আপনি ব্রিফলি কাজ করেন তাহলে কিন্তু আপনাকে এই কম্পাসের মেকানিজম, তারপর জাইরোস্কোপ, অ্যাক্সেলেরোমিটার, ম্যাগনেটোমিটার, তারপরে যে লংগিটিউড, সেগুলো নিয়ে অনেক ব্রিফলি জানতে হবে। সো সেগুলো রেফারেন্স হিসেবে আমি আপনাদেরকে দিয়ে দিব, আপাতত সেটা নিয়ে কথা বলবো না। তারপর হ্যাঁ, তো আমরা তো সব বিষয় নিয়ে কথা বললাম ভালো। এই 2.4 গিগাহার্টজ 6 চ্যানেল 9 চ্যানেল রিমোট ব্যবহার করেন, নো প্রবলেম। 5.8 গিগাহার্টজ ব্যবহার করতে পারেন, সেটা অনেক বেশি ভালো হবে। সেটা দিয়ে সবচেয়ে বেশি অ্যাকুরেট ফ্লাইট আপনি পাবেন। তো ড্রোন নিয়ে কাজ করতে গেলে আপনাদের অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখা উচিত, যে ড্রোন কিন্তু খালি উড়ে বলে বিশেষ না। ড্রোনের বিশেষত্বর কয়েকটা জায়গা আছে, যে এটা যে উঠছে সেটার কারণে এটাকে আসলে এক্লেম করা হয় না। এটার পিছে যে পারপাস গুলো, যে আজ ক্রিয়েটিভ সেক্টরে যদি ড্রোনগুলো নিয়ে কাজ করেন, সেগুলোই আসলে আপনার ড্রোনের আসল পারপাস। তবে এই আইডিয়াগুলো নিয়ে কাজ করার জন্য আপনার অনেক বেশি ইনভেস্টমেন্ট এবং অনেক বেশি ইয়ার দরকার পড়বে, অনেক বেশি মানি দরকার পড়বে, যেটা আসলে সবাই বলে। বাট আমি বলবো যে আপনি যদি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস নিয়ে ধীরে ধীরে বুঝে বুঝে কাজ করেন, তাহলে আসলে আপনার এত বেশি মানি নিয়ে চিন্তা করা লাগবে না, আপনি অনেক ভালো মানের কিছু বানাতে পারবেন। একজন একটা কোয়েশ্চেন করেছে। আচ্ছা আন্নাফি, আমি হলো দর্শকদের পক্ষ থেকে, মানে যারা আমাদের সাথে যুক্ত আছে তাদের পক্ষ থেকে একটা কোশ্চেন করি। সেটা হলো যে তুই আর কি কবে আর কি ড্রোনটা বানাইছিলি, সবাইকে যদি একটু বলতে। তো আজ থেকে প্রায় কত 5 ইয়ার্স, 5 or 6 ইয়ার্স আগে। তো তখন আসলে আমি এত আপনাদের মতো এত গাইডেন্স পাইনি, বাট আমার ড্রোনটা, মানে ওটাকে আসলে ড্রোন বলা যায় না, সেটা জাস্ট কোয়াডকপ্টার ছিল যেটা ফ্লাই করতে পারতো। আজকে যে ড্রোনটা নিয়ে আমি কথা বলতেছি, অথবা যেটা আপনাদের কে শো করা হয়েছে যে সেশনে, যে এই ড্রোনটা, হ্যাঁ এই যে এটা, যেটার নর্মাল মেকানিজম নিয়ে কথা বলছি, এটা আসলে আমার 5 বছর আগে বানানো। আসলে আপনারা দেখলে বুঝবেন যে এখানে এই যে থান্ডার বোর্ড ফ্লাইট কন্ট্রোলার কিউ সুপার, এটা অনেক পুরাতন সময়ের একটা কন্ট্রোলার। তো আমি আসলে এই কন্ট্রোলারটা মেনশন করিনি, আরো ভালো ভালো কন্ট্রোলার আছে যেগুলো আপনাদেরকে রেকমেন্ড করব আমি। তো দ্যাটস ইট, আমার অনেক ইচ্ছা ছিল তাই বানিয়ে ফেললাম। আচ্ছা, সবার কাছে একটু জানতে চাবো যে এই স্লাইডটা যদি আর কি যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের মেইল আমাদের কাছে আছে, তো মেইলে যদি স্লাইডটা দিয়ে দিতে চায় তাহলে কি রাখবেন না খুশি হবে? সবাইকে একটু কমেন্ট করতে বলতেছি, আমাদের কাছে যাদের মেইল আছে তাদের মেইলে আমরা স্লাইডটা দিয়ে। আচ্ছা ভাই, হ্যাঁ, একটা ড্রোন বানাতে কতটুকু কস্ট লাগে সেটা আমি আসলে লিমিট করে আপনাকে বলতে পারবো না, বাট অ্যাজ ফার অ্যাজ আই নো, যে আপনার যদি এই ব্রাশলেস মোটরগুলো হ্যান্ডেল করতে হয় আর একটা কন্ট্রোলার ভালো ম্যানেজ করতে হয়, সেটা কোয়াইট 10 to 20K, মানে 10 থেকে প্রায় 20,000-এর মতো লেগে যেতে পারে যদি আপনি একেবারে ভালো পার্টস নিয়ে কাজ করতে চান। বাট আপনি যদি বিগিনার হন এবং ছোটখাটো কাজ করতে চান, জাস্ট ফ্লাই করাবেন, অথবা আপনি এত দামি কন্ট্রোলার ব্যবহার করবেন না, নিজে থেকে কন্ট্রোলারের প্রোগ্রামটা করবেন, প্রোগ্রামিং পারাটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট যদি আপনি মানে কম খরচে অনেক ভালো কাজ করতে চান। তো যেমন দেখাবো যে কন্ট্রোলারের ভিতরে আপনার যে এই যে রেকমেন্ডেশনের যে আরডু পাইলট, থান্ডার কেকে প্রো, এগুলো নিয়ে কাজ করা স্টার্ট করার আমি রেকমেন্ডেশন দিতে চাচ্ছিলাম, হ্যাঁ মানে দিব। তো দেখালাম। তো এখানে আরডু পাইলট এই একটা কন্ট্রোলারের কস্টই পড়বে আপনার 6 থেকে 7,000 টাকা। তো এটা কিন্তু অটো পাইলট সহ আপনাকে ব্যাকআপ দিতে পারে, কিন্তু কস্ট অনেক বেশি পড়বে। তো আমি বলবো যে কস্ট নিয়ে চিন্তা করবেন না, আপনারা বেসিক গুলো গেদার করার চেষ্টা করেন। এখনকার যে কন্ট্রোলার সিস্টেম গুলো আছে সেগুলোতে আপনার জাইরোস্কোপ সেট আপ নিজে থেকে থাকে এবং সেটা ফ্লাইট কন্ট্রোল সিস্টেমে কোনো প্রোগ্রামিং লাগে না, এমন
কয়েকটা কন্ট্রোলারও আছে। আচ্ছা, টাকার ব্যাপারে কিছু কথা বলি, ঠিক আছে? তো মেইনলি আপনি যখন জিজ্ঞেস করলেন যে কত টাকা লাগে, ব্যাপারটা হলো যে আসলে যদি আপনার ইচ্ছা থাকে টাকা কিছুই না, ঠিক আছে? যেমন মানে আমাদের ইঞ্জিনিয়ারের উদাহরণটা দিয়ে, আমাদের কাছে যে পরিমাণ প্রজেক্ট আমরা বানানো হয়েছে, তো একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা মোটামুটি যায় প্রজেক্টের আপ টু মোর দেন 50,000 এর উপরে আমাদের ইতোমধ্যে কিন্তু কস্ট হয়ে গেছে শুধু প্রজেক্ট বানানো। এখন সামনে আরো অনেক কষ্ট আছে। তো আমরা কি করেছি, আমাদের তো স্টুডেন্ট, তো আমাদের কাছে তো এত টাকা থাকবে না। তো আমরা কি করছি, আমরা ফ্রেন্ডরা মিলে একটা গ্রুপ করে ফেলছি। এট ফার্স্ট আমরা ফ্রেন্ডরা মিলে একটা গ্রুপ করেছি। তো এই গ্রুপটা নিয়ে আমরা সবাই মিলে টাকা দিতাম, টাকা দিয়ে বিভিন্ন প্রজেক্ট করতাম, বিভিন্ন কম্পিটিশন করতাম, ঠিক আছে? তো বিভিন্ন কম্পিটিশন করেছি, আবার বিভিন্ন কম্পিটিশনে যখন প্রাইজ মানি পেয়েছি, তো ওই জিনিসগুলোর একটা টাকা অ্যামাউন্ট আমরা এই জায়গায় যোগ করেছি, ঠিক আছে? তো এভাবে দেখা গেছে যে আমরা সবাই মিলে একটা ভালো একটা হিউজ অ্যামাউন্ট অফ প্রজেক্ট আমাদের আমাদের মনে হয় এখন কয়টা প্রজেক্ট আছে, 6টা না 5টা? 7-8টা তো হবে। আচ্ছা, তাহলে আমাদের টোটাল কস্ট এ পর্যন্ত অ্যাপ্রক্সিমেট কত হয়েছে? হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম 50K হয়ে গেছে। তো দেখা গেছে যে আমি কিন্তু এখন একটু মার্কেটিং বা ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? মানি ম্যানেজমেন্ট, যাই হোক, টেকনোলজির বাইরের কথা। তো এইভাবে চাইলে তোমরা আর কি অ্যাকচুয়ালি এভাবে একটা টিম করে করতে পারো, কিংবা আসলে অ্যাকচুয়ালি এরপর তোমাদের বিভিন্ন কম্পিটিশন আছে, বিভিন্ন। আমরা এখন কিন্তু মোটামুটি আমরা যেহেতু বাই দ্য ওয়ে কলেজে পড়তেছি, ঠিক আছে? আমরা সবাই কলেজের স্টুডেন্ট। তো আমরা বিভিন্ন ইউনিভার্সিটি লেভেল বা বিভিন্ন কলেজ লেভেলে বিভিন্ন কম্পিটিশনে যাই। তো ওই কম্পিটিশন গুলোতে একটা প্রাইজ মানি থাকে। তো তোমাদের জন্য সাজেস্ট করবো যে তোমরাও এই কম্পিটিশন গুলোতে যে প্রাইজ মানি গুলো দিয়ে তোমরা একটা ফান্ডের ব্যবস্থা করতে পারো। আর ফ্রেন্ডরা মিলে একটা ফান্ডের ব্যবস্থা করো, খুব বেশি না। তোমরা যদি ডেইলি কিছু অ্যামাউন্ট জমাতে পারো, ঠিক আছে? মান্থলি ধরো একটা অ্যামাউন্ট যদি তোমরা সবাই মিলে দাও, আমাদের আছে 7 জন, তো তোমরা 5 জন 6 জন মিলে যদি দাও, তাহলে ইজিলি কস্ট কোনো ব্যাপার না, ঠিক আছে? চাইলে কস্ট কোনো ব্যাপার না, এই মেইন কথা। ওকে আন্নাফি, তোর অনেকগুলো কোশ্চেন এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখলাম 3-4টা কোশ্চেন চলে আসছে। আমি ওয়ান বাই ওয়ান একটু অ্যান্সার করার চেষ্টা করি। আচ্ছা, সোহান ভাইয়া, আপনি আবার কোশ্চেন করেছেন যে এটা অনেক বড় একটা কোশ্চেন। ইএসসির সাথে আর্ডুইনো কানেক্ট করলে 3টা জাম্পার মেবি আরেকটা আর্ডুইনো 5 ভোল্ট সি। ও আচ্ছা ভাইয়া, আচ্ছা, কানেকশন পয়েন্ট গুলো নিয়ে কথা বলছেন, তো আমি একটু ক্লিয়ার করে দিই, কারণ আপনি দেখি ভালোই খেয়াল করেছেন জিনিসগুলো। তো আপনি আসলে অন্যটা সিগন্যাল বড় 5টা কেবলের মধ্যে 3টা বিএলডিসি 2টা ব্যাটারি, তাহলে আমি কোড দিয়ে রিলেশনের ডিরেকশন চেঞ্জ করতে চাইলে কি? ও আচ্ছা, আপনি প্রোগ্রামিং এর মাধ্যমে ব্রাশলেস ডিসি মোটরের ডিরেকশন চেঞ্জ করতে চাচ্ছেন। আচ্ছা, সেটা আসলে আমি করে দেখিনি। সাইমন কে কোম্পানির এক ধরনের ইএসসি আছে। সাইমন কে কোম্পানির যে ইএসসি গুলো, সেগুলো আসলে কি বলে, আপনার ড্রাইভার সফটওয়্যার দিয়ে ফার্মওয়্যারে কাজ করে আপনি আসলে রোটেশনটাকে প্রোগ্রামিংলি চেঞ্জ করতে পারবেন। বাট যদি নর্মাল ইএসসি হয়, যেটা আমি আসলে ব্যবহার করেছি, সেই ইএসসি গুলোতে আপনি যদি প্রোগ্রামিং দিয়ে চেঞ্জ করতে চান, মানে রিলে, আপনি আগে মেনশন করেছিলেন যে রিলে দিয়ে করা যায় নাকি। রিলে ইউজ করাটা খুব বাজে একটা আইডিয়া, কারণ রিলে কিন্তু এত বেশি অ্যাম্পারেজ ধরতে পারে না, এত বেশি অ্যাম্পায়ার ধরতে পারবে না, এত পাওয়ার ধরতে পারবে না, সাধারণত ধরতে পারে না। সাধারণত একটা রিলে তো 12 ভোল্ট 10 অ্যাম্পায়ার ধরতে পারে। বাট ফ্লাইং এর সময় সেই মোটরের উপর অনেক বেশি পাওয়ার প্রেসার থাকে, সো রিলেটা আসলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো রিলে দিয়ে আসলে ফেজ চেঞ্জ করাটা ঠিক হবে না। আর আরেকজন প্রশ্ন করেছে মাস্তুরা মিম, রিমোট থেকে ড্রোনে কমেন্ট কিভাবে যায়? ও আচ্ছা, রিমোট থেকে কমেন্ট কিভাবে যায়? আচ্ছা, হ্যাঁ, এটা আসলে খুব বেসিক একটা কোশ্চেন। রিমোটে আমরা সাধারণত কিন্তু এক ধরনের খুবই সাইনোসাইডাল ওয়েভ, খুবই ইফেক্টিভ একটা সাইনোসাইডাল ওয়েভ ক্রিয়েট করি। হ্যাঁ, সাইনোসাইডাল ওয়েভ বললে আপনি হয়তো জেনে থাকবেন যে এসি ভোল্টেজ হচ্ছে সাইন ওয়েভ। তো আমরা সাধারণত রেডিও ওয়েভকে কাজে লাগিয়ে একটা সাইনোসাইডাল ওয়েভ ক্রিয়েট করি। তো এটা আমরা মেকানিক্যালি কিভাবে করব?
তো আমাদের যেহেতু এসি ভোল্টেজটা একটা সাইন ওয়েভ ক্রিয়েট করে, তো আমরা এক ধরনের মসফেট, এখানেও মসফেটের দরকার আছে, মসফেট দিয়ে আমরা ভোল্টেজকে সুইচিং করি পার সেকেন্ডে, অনেকবার সুইচিং করে সেটাকে একটা ওয়েভের আকৃতিতে নিয়ে আসি, একটা ইলেকট্রিক্যাল সিগন্যালকে, এবং সেটাকে রেডিও সিগন্যাল হিসেবে আমরা এমিট করে দিই। ওকে, সেটা খুব ইজি একটা প্রসেস, মানে আমি যেরকম বললাম সেটা আসলে অনেকটা ওরকমই হয়, তবে এটা একটু দেখাতে পারলে ভালো হতো যে ওয়েভটা আসলে কিভাবে যায়। বাট ওয়েভটা সিম্পলি বললে এই সাইনোসয়েডাল ওয়েভটা আপনি যে শব্দ তরঙ্গ, যে তরঙ্গ নিয়ে তো আশা করি জানেন, তো সিম্পল তরঙ্গের মতোই প্রবাহিত হয়, বাট এটা আপনার একটা সারফেস বরাবর এক্স ওয়াই এক্সিস বরাবর যদি একটা সারফেস ধরেন, তো সেখান থেকে চারদিকে, হ্যাঁ, চারদিকে ছড়িয়ে পড়ে। আর এখানে যে আমি রেডিও ওয়েভ যে এমিট হবে, সেখানে অ্যান্টিনার সাইজটা কেন ম্যাটার করে, সেটা হচ্ছে অ্যান্টিনা কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে যে সেটা কোন ডাইরেকশনে যাবে। যেমন আমি দেখাই, এই যে এই পিকচারে যে একটা রিমোট আছে, সেটার অ্যান্টেনাটা হালকা বাঁকা। সো আমরা কিন্তু কখনো অ্যান্টেনাটা সোজা করে ফ্লাইট চালাই না, সবসময় বাঁকা রাখি। সেটার কারণটা কি? কারণ এই ওয়েভটা কিন্তু এই যে এই বরাবর রোটেশনালি ওয়াইজ সে একটা তরঙ্গ এমিট করবে, সাইনোসয়েডাল ওয়েভ, যেটা রেডিও ওয়েভ হবে, সেটা 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির হবে। সেই ওয়েভটা কিন্তু আপনার ড্রোনের যে সারফেস সেটাতে যেয়ে আপনাকে ধাক্কা দিতে হবে, সেখান থেকে একটা সিগন্যাল সে ইনপুট হিসেবে নিবে রিসিভার। তো এই জিনিসটা যদি স্ট্রেট থাকে, সাধারণত ড্রোনের সারফেস কখনো কি অ্যান্টেনাকে স্ট্রেট রাখবে না। হ্যাঁ, আপনি এই যে রিসিভারের যদি অ্যান্টেনাগুলো দেখেন, এটা নর্মাল একটা ওয়্যার টাইপের, সেগুলো থাকে আপনার হরিজন্টাল। সো এই কারণে আমরা রিমোটের অ্যান্টেনাটাকে অনেকটা হরিজন্টাল করি, যেন এখানে ডাইরেকশন ওয়াইজ ডাইরেকশন ডিরেক্ট কানেক্ট হতে পারে, বাধা বিপত্তি থাকলেও যেন অধিকাংশ কানেক্ট হতে পারে। আর যদি আমরা এরকম টাইপের অ্যান্টেনা ব্যবহার করি, যেটা এফপিভি তে আমরা ব্যবহার করি, এই যে অ্যান্টেনা নিজেই মুভ করে নিজের এক্সিসে, সেই ক্ষেত্রে আসলে আমাদের আর কোনো ডিরেকশন নিয়েও মানে চিন্তা করার লাগে না যে সেটা যাবে নাকি, কারণ এটা রোটেশনের কারণে সব ধরনের সিগন্যালই প্রায় ধরতে পারে। আশা করি অ্যান্সারটা পেয়েছেন। আর কোনো কোয়েশ্চেন দেখি। আচ্ছা, একটা ভাইয়া আমি আসলে আগের পার্টটা শুনি নাই। ও আচ্ছা, ভাইয়া আমি 50K মানে 50,000 টাকা দিয়ে একটা ড্রোন বানানোর কথা বলিনি। হ্যাঁ, সানি মানে ওই যে সানি আমাকে আস্ক করেছিল যে আমাদের আসলে যে রোবোটিক্সের যে প্রজেক্ট গুলো আমরা 3-4টা মানে 5-6টা যে প্রজেক্ট করেছি, সেগুলোতে আসলে কত অ্যাপ্রক্সিমেট আমাদের খরচ হয়েছে, তো সেই হিসেবে 50-60K। ওকে, একটা ড্রোনের পিছে এত যাবে না যদি আপনি স্টার্টিং এ বানাতে চান, কারণ একটা জিনিস ফ্লাই করাতে এত খরচ হলে তো আপনার অবস্থাই খারাপ হয়ে যাবে। কনক্লুশনের দিকে যাব আমরা। তো কয়েকটা অ্যাডভাইস দিয়ে শেষ করব যে ড্রোন নিয়ে আমি যতগুলো নর্মাল পারপাজের যে মেকানিজম অথবা যে পার্টস গুলো নিয়ে কথা বললাম, যে কনসেপ্ট গুলো নিয়ে কথা বললাম, সেগুলো নিয়ে আমি চেয়েও আসলে ব্রিফলি কথা বলতে পারিনি। হ্যাঁ, একজন মানুষ কখনো এত কম টাইমের ভিতর পারে না। তা আপনারা অবশ্যই সেই জিনিসগুলো জানার অনেক বেশি চেষ্টা করবেন, তারপরেই একটা জিনিস হাতে নিবেন, মেকানিজম গুলো জেনে শুনে তারপর হাতে নিবেন। অ্যান্ড আপনার একটা যেন মানে প্ল্যান থাকে, একটা সার্টেন প্ল্যান থাকে যেটার পিছে আপনি কাজ করবেন, একটা ক্রিয়েটিভ সেক্টর নিয়ে কাজ করবেন। কারণ এখনকার সময়ে ড্রোন বানানোটা এত অ্যাভেলেবল হয়েছে যে আমরা তো হয়তো বাংলাদেশে এটার চর্চা খুব কম। আপনাদেরকে সবসময় ক্রিয়েটিভ কলটার দিকে যেতে হবে আর কারেন্সি দিকে খেয়াল রাখতে হবে। ও আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে এই যে মাশরুকা জামান তানিয়া, আচ্ছা, যে একটা ড্রোন, লো প্রাইস ড্রোন কিনে সেটাকে ভেঙে দেখা কি ভালো নাকি, যে ওটার মেকানিজমটা কিভাবে কাজ করে? হ্যাঁ, অবশ্যই। আপনি যদি একটা ড্রোন কিনতে পারেন যেটা আসলে মানে আপনি ভেঙে দেখতে পারবেন যে সেটার পার্টস গুলো কিভাবে কোঅর্ডিনেট করছে, কারণ দেখাটা খুব জরুরি। হ্যাঁ, একটা জিনিস আন্ডারস্ট্যান্ড করা। যেমন আমি অনেক বাচ্চাকাল থেকে, যখন আমি ক্লাস 2-3 তে পড়ি, তখন থেকে আমি আসলে যন্ত্রপাতি ধরি। ওকে, মানে আমি বাচ্চাকালে খেলনা পেলে সেটা ভেঙে খালি দেখতাম যে যন্ত্রপাতি কি কি আছে ভিতরে। তো সেই কারণে আমার আজ পর্যন্ত এত ঝোঁক
যে আমি আসলে যন্ত্রপাতি নিয়ে কাজ না করে রাত্রে ঘুমাতে পারি না। তো আপনি অবশ্যই এই কাজটা ট্রাই করতে পারেন যদি আপনি পারেন। আর একজন জিজ্ঞাসা করলো যে কার্বন ফাইবার শিট কিনতে পাওয়া যায় কই? আচ্ছা ভাই, আমাদের দেশে কার্বন ফাইবার শিটের সাপ্লাই আসলে অতটা আমি জানি না। হ্যাঁ, আমি জানি না, কারণ আমার মনে হয় যে অত হয় না কার্বন ফাইবার শিট সাপ্লাই। আপনি কার্বন ফাইবার নিয়ে যদি আপনার ফ্রেম নিয়ে চিন্তা থাকে, কারণ সাধারণত কার্বন ফাইবার দিয়ে আমরা ফ্রেমটাই বানাই, ফ্রেম আপনি কিনে নেন। হ্যাঁ, আমি রিসোর্সেস এর জন্য কয়েকটা ওয়েবসাইট আপনাদের স্লাইড থেকে শো করি, স্লাইড থেকে। এই ওয়েবসাইট গুলোতে এই যে এই দুইটা লাইনে আমি কয়েকটা আচ্ছা এই যে এই দুইটা লাইনে কয়েকটা ওয়েবসাইটের নাম আমি রেকমেন্ড করেছি। এটা আসলে রেকমেন্ডেশন না, আমাদের দেশে আরসি প্রোডাক্টস নিয়ে চর্চা খুব কম হয়, আর এটার সাপ্লায়ারও খুবই কম। তো এই জন্য আমি আপনাদেরকে এই ওয়েবসাইট গুলো দিতে চাচ্ছি। আজকের ওয়ার্কশপটা সবার কেমন লেগেছে একটা রিভিউ হয়ে যাক, ঠিক আছে? আজকের ওয়ার্কশপটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাই দিবা। আর স্পেশালি থ্যাঙ্কস মতিঝিল গভর্নমেন্ট গার্লস স্কুল, তো তারা যে আমাদের ওয়ার্কশপটা নেওয়ার একটা সুযোগ বা চান্সটা দিয়েছে, তো এর জন্য থ্যাঙ্কস। আর আপনাদেরকে বলবো যে হ্যাঁ, এটা একটা শর্ট ডেমো ছিল, আসলে ড্রোন হিসেবে জানতে গেলে অনেক কিছু জানা লাগে এন্ড অনেক ডিটেলস আছে। তো যে কোনো ডিটেলসে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমাদের পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেলে আপনি করতে পারবেন। আর এছাড়া আমাদের একটা গ্রুপ আছে রোবো ল্যাব নামে, তো ওই রোবো ল্যাব গ্রুপে আমরা মোটামুটি রোবোটিক্স নিয়ে কথাবার্তা বলি, তো সেই গ্রুপে জয়েন হতে পারেন। তারপর আর স্পেশালি হলো এগুলা সেশনের খোঁজ রাখবেন, ঠিক আছে? শুধু আমরা না, যে জায়গায় যখন যে সেশন হবে সেই জায়গায় দৌড় দিয়ে চলে যাবেন, আর ফ্রি হলে তো কথাই নেই, ঠিক আছে? তো তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে কয়েক জায়গা থেকে রিসোর্স কালেক্ট করতে করতে হয়ে যাবে আসলে অ্যাকচুয়ালি। আর আমার কাছে এট দ্য লাস্ট একজনের কথা হচ্ছে যে যিনি নাবিল ভাই উনি বলেছেন যে ড্রোনটা ভেঙে দেখতে চান, ঠিক আছে? তো ড্রোনটা ভেঙে দেখতে চান, আমি আসলে আপনার ফ্যান হয়ে গেছি, ঠিক আছে ভাই? আপনার ফ্যান, কারণ হলো আপনি একটা ড্রোন কিনবেন তারপর ভাঙবেন, আপনার বুঝাই যাচ্ছে যে আপনার ডেডিকেশনটা কত লেভেলের। ডেডিকেশনের কথা বলতে গেলে আসলে যে আপনার ডেডিকেশন যদি এই লেভেলে থাকে, আমি বলবো যে ড্রোন বানানো আপনার জন্য কোনো ব্যাপারই না, ঠিক আছে? কারণ ওই যে আন্নাফি যেটা বললো যে ছোটবেলা থেকে ও ক্লাস 2-3 থেকে ও হলো কি বলে, ওর বিছানা ছিল না, ওর বিছানা ছিল, ওর বিছানার চারপাশে বিভিন্ন যন্ত্রপাতি। আমি ওর বাসায় গেলেই কোনো না কোনো জায়গায় যন্ত্রপাতি হয়, কম্পিউটার টেবিলের উপরে, না হলে বিছানার উপরে, এরকম। আর আমার বাসায় আসলে দেখতে পারবে বই, ঠিক আছে? এই জায়গায় বই এলে ওই জায়গায় বই, আমি হলো বই পাগল আর হলো যন্ত্রপাতি পাগল, এরকম অবস্থা। তো ব্যাপারটা হলো আপনার যদি ডেডিকেশন লাগে, ডেডিকেশন থাকে, সো ইউ ক্যান, কোনো ব্যাপার না, ঠিক আছে? এর জন্য আপনাকে একটা স্যালিউট, ওকে, আপনাকে এই কোশ্চেনটা করার জন্য। আর তো এতক্ষণ যে কষ্ট করে শুনেছেন সেজন্য থ্যাঙ্কস। আর আমাদের সাথে কানেক্ট থাকবেন আমাদের পেজে, আর আমরা নিয়মিত সেশন করি, তারপর নিয়মিত আপডেট গুলো আমাদের পেজে পাবেন। আর স্পেশালি মতিঝিল গার্লস হাই স্কুল যারা এটা অ্যারেঞ্জ করেছে তাদেরকে থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস। কারণ আসলে থ্যাঙ্কস আমার পক্ষ থেকে না, সবার পক্ষ থেকে, যে তারা সবাইকে একটা চান্স করে দিয়েছে, ঠিক আছে? বিভিন্ন যার যা প্রবলেম ছিল সেগুলো নিয়ে একটু আলোচনা করা গেল, তারপর অনেক কিছু জানা গেল। অ্যাকচুয়ালি বাই দ্য ওয়ে আমি অনেক কিছু জানছি, আমি একটু হোপ করতেছি আমি হয়তো বা প্রোগ্রামিং শিখবো। তো আর ও একটা যেটা ব্যাপার বললো যে আনাফি আরেকটা মজার ব্যাপার বলেছে যে আমাদের দেশে আসলে চর্চা হয় কম। অ্যাকচুয়ালি আমি হলো এটার বাস্তব উদাহরণ, ঠিক আছে? তো বাস্তব উদাহরণটা কেমন আমি বলি যে, আচ্ছা একজন গ্রুপ লিঙ্ক চেয়েছেন, তো গ্রুপ লিঙ্কটা আমাদের দুজনের যে কোনো একজনকে ইনবক্স করলে বা রোবোল্যাব লিখে সার্চ দিলে মোটামুটি এসে যাবে, রোবোল্যাব নিয়ে সার্চ দিলে এসে যাবে, কিংবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন, আমাদের পেজ ইঞ্জিনিয়ারও লিখলেও এসে যাবে। আর আপনারা যদি কি বলে এই আজকে যে পেজ থেকে লাইভ হচ্ছে ওই লাইভ থেকেও আপনার ওই পেজেও যদি আপনারা কোনো কিছু জানতে চান আপনারা বলে দিবেন, তাকে জানিয়ে দিবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো যেটা বলে আন্নাফি জিনিস বলেছিল আমাদের দেশে চর্চাটা হয় কম, বাইরের দেশের বাচ্চারাও একটা ড্রোন বানিয়ে ফেলে, সো দ্যাটস ওয়াই একটা ক্রিয়েটিভ থিঙ্কিং থাকা দরকার। এর বাস্তব উদাহরণ হলো আমি, ঠিক আছে? তো আমি কেমন উদাহরণ বলি, তো আমি একটা প্রোগ্রামই পারি, সেটা স্ক্র্যাচ, যেটা আন্নাফি উপাধি দিয়েছিল বাচ্চাদেরই। আমি প্রোগ্রামিংটা শেখার পরে ওকে না বললেই শিখছি,
কারণ ওকে একটু চমকাই দিতে চাইছিলাম যে যা আমিও প্রোগ্রামিং পারি। তো স্ক্র্যাচটা শিখে আমি ওকে যে বলছি যে দোস্ত আমার স্ক্র্যাচ শিখা হয়ে গেছে। তো পরে বললো ও আচ্ছা এটা বাচ্চাদের প্রোগ্রামিং। আমি ওই জায়গায় হতাশায় ডুবে গেছি রে। মেনি মেনি থ্যাঙ্কস আর আমাদের সাথে কোঅর্ডিনেট করার জন্য। আর মোটামুটি সবারই করি ভালো লাগছে। তো নেক্সট কারো কোনো জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগের ওয়েগুলো বলে দিলাম। ওকে, তো বাই বাই।